গতদিন ল্যামিনার ফ্লোর যে ল্যামিনার ফ্লো কাকে বলে, টার্বুলেন্ট ফ্লো কাকে বলে সেটার ক্যারেক্টারিস্টিক সম্পর্কে জানছি। কখন ল্যামিনার ফ্লো হয়, কখন টার্বুলেন্ট ফ্লো হয়, সেটা আমরা একটা রেনল্ড এক্সপেরিমেন্ট থেকে আমরা দেখছি। তো রেনল্ড যে বলছেন যে রেনল্ড যে নাম্বার, নন ডাইমেনশনাল নাম্বার রেনল্ড রো ভি ডি বাই মিউ, এই নন ডাইমেনশনাল নাম্বারটা যদি 2000-এর নিচে হয়, অ্যাপ্রক্সিমেটলি 2000-এর নিচে হয়, তাহলে আমরা এটাকে ল্যামিনার ফ্লো বলবো। ল্যামিনার ফ্লো কাকে বলবো? যখন হচ্ছে ফ্লুইড পার্টিকেল গুলো সবগুলো সেম লেয়ারে চলাফেরা করে, সেম লেয়ারে মুভমেন্ট করে, একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারের মুভমেন্ট, আরেকটা লেয়ারের পার্টিকেলের মধ্যে কোনো প্রকার মিক্স আপ হয় না। তো এইটাকে আমরা মানে খুব ভদ্রভাবে বলতে পারি ডিসিপ্লিন ফ্লো, যে সবাই একই লাইনে ডিসিপ্লিন ওয়েতে ফ্লো করতেছে। তো আর টার্বুলেন্টের ক্ষেত্রে যখন 2000-এর উপরে চলে যায়, 2000-এর উপরে চলে গেলে এটা স্টিল ল্যামিনার থাকে, কিন্তু একটা সার্টেন পিরিয়ড গিয়ে আর এই ল্যামিনার থাকে না, লেয়ারের পার্টিকেল গুলো একটা আরেকটার সাথে মিক্স আপ হতে থাকে। তো যখন মিক্স আপ, ফুল মিক্স আপ হয়ে যায়, তখন এটাকে আমরা টার্বুলেন্ট ফ্লো বলি। তো টার্বুলেন্ট ফ্লো যদি আমরা দেখা গেছে বিভিন্ন বই পুস্তকের রেফারেন্স থেকে, যে যদি রেনল্ড নাম্বারটা 4000-এর উপরে যায়, তাহলে টার্বুলেন্ট ফ্লোটা অ্যারাইজ করে। কিন্তু ইন বিটুইন 2000 to 4000 এই যে পিরিয়ডটা, এই যে ল্যামিনার ফ্লোটা, এই সময়ের যে ফ্লোটাকে, এটাকে আমরা ট্রানজিশনাল পিরিয়ড বলি। তো ট্রানজিশনাল পিরিয়ডটা কোনো একটা ফ্লোকে ক্যারেক্টারাইজ করে না। এই ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে ল্যামিনার ফ্লো থাকতে পারে, আবার টার্বুলেন্ট ফ্লো থাকতে পারে। তো এটা হচ্ছে একটা স্টেট ল্যামিনার থেকে টার্বুলেন্টের দিকে যাচ্ছে। তো আমরা জেনারেলি 2000-এর কাছাকাছি হলে, 2200-2300 হলে আমরা ধরে নিই যে এটা ল্যামিনার ফ্লোর মধ্যেই আছে। যখন এটা 3000-এর উপরে চলে যায়, তখনই আমরা এটা মনে করি নিই যে এটা টার্বুলেন্ট ফ্লোর দিকেই মুভ করতেছে। তো ল্যামিনার ফ্লো কন্ডিশনে আমরা এটা বোঝানোর জন্য আমরা একটু বলছিলাম যে যদি আমরা দুইটা স্টেট চিন্তা করি, একটা ঢাকা আর একটা গাজীপুর, তাহলে টঙ্গী ব্রিজ দিয়ে যদি আমরা এটাকে ডিভাইড করি, তাহলে টঙ্গী ব্রিজটা না ঢাকার না গাজীপুরের, এটা মাঝে একটা ট্রানজিশনাল জায়গা। এখান থেকে ঢাকা থেকে ট্রানজিশনাল জায়গাটা পার হয়ে আমাকে গাজীপুরে ঢুকতে হয়। আর ল্যামিনার ফ্লোর জন্য আমরা একটা পাইপে যদি ল্যামিনার ফ্লো হয়, সেই পাইপে ল্যামিনার ফ্লোর জন্য আমরা হেজেন্স-পৌলসুলি একটা ইকুয়েশন সার্কুলার পাইপের জন্য, এইটা ডেরিভেশনটা আমরা গতদিন দেখাইছিলাম স্টেপ বাই স্টেপ, এবং ফাইনালি আমরা একটা ইকুয়েশন পাইছিলাম ইউ ইজ ইকুয়াল টু যে কোনো জায়গার ভেলোসিটি ইউ ইজ ইকুয়াল টু -1/4 মিউ ডিপি বাই ডিএক্স আর স্কয়ার বাই আর। এই বড় আর স্কয়ারটা হচ্ছে রেডিয়াস অফ দা পাইপ, আর ছোট আর স্কয়ারটা হচ্ছে রেডিয়াস অফ দা পাইপ। পাইপের সেন্টার থেকে তুমি রেডিয়াসের দিকে যে কোনো একটা ডিস্টেন্স, সেইটাকে আমরা বলি হচ্ছে আর। তাহলে সেখানে আমরা বলছিলাম যে কখন আমাদের এই ফ্লোটা সবচেয়ে ম্যাক্সিমাম হবে, যখন এই আর এর ভ্যালুটা 0 হয়ে যাবে। তাহলে এই আর এর ভ্যালুটা 0 কোথায়? আর এর ভ্যালুটা 0 হচ্ছে সেন্টার অফ দা পাইপে, হচ্ছে আর এর ভ্যালুটা 0। আর এর ভ্যালুটা যদি 0 হয়ে যায়, তাহলে ইউ ম্যাক্স আমরা পাইতে পারি। সেই ইউ ম্যাক্সটাই আমরা দিচ্ছি 1/4 মিউ ডেল পি ডেল এক্স আর স্কয়ার। তো এখান থেকে আমরা ল্যামিনার ফ্লোর ক্ষেত্রে আমরা দেখতে পারি যে সেন্টার অফ দা পাইপ the flow is maximum and the wall of the pipe, যদি এই ভ্যালুটা বড় আর হয়ে যায়, তাহলে পুরো পোরশনটাই 0 হয়ে যায়। তাহলে বড় আর কখন হবে? সেন্টার থেকে বড় আর যখন একদম সারফেসে চলে যাবে, রেডিয়াসের সারফেসে, তখনই এটা বড় আর হবে। এই বড় আর হলে এইটা কি হয়ে যাবে? পুরোটাই 0 হয়ে যাবে। তার মানে আমাদের সারফেসে ভেলোসিটিটা 0 আর আমার সেন্টারে ভেলোসিটিটা ম্যাক্সিমাম। আমরা শিয়ার স্ট্রেসের ক্ষেত্রে একটা ইকুয়েশন ডেরাইভ করছিলাম এখানে, এই শিয়ার স্ট্রেস ইজ ইকুয়াল টু টাউ ইজ ইকুয়াল টু ডিপি বাই ডিএক্স আর বাই 2। আরটা কি? যে কোনো ডিস্টেন্স ফ্রম দা সেন্টার অফ দা পাইপ। তাহলে এইটা যদি বড় আর হয়, তাহলে আমরা বলতে পারবো যে টাউ জিরো এইটাই হবে সবচেয়ে ম্যাক্সিমাম।
আর এটা যদি সেন্টারে হয় 0 হয়ে যায় তাহলে পুরো পোরশনটাই 0 হয়ে যাবে। এই জন্য স্যার ক্লাস রেকর্ডটা অন করলে ভালো হয়। হ্যাঁ স্যার রেকর্ডটা অন করলে ভালো হয়। স্যার তো এখন রিভিউ করতেছে, নতুন টপিকস তো শুরু করেনি। তো যেটা বলতেছি যে আমরা টাওয়ের জন্য যেটা দেখলাম যে টাওয়ের সেন্টারে আমার হচ্ছে কি শিয়ার স্ট্রেসটা সবচেয়ে কম এবং টাওয়ের সারফেসে শিয়ার স্ট্রেসটা সবচেয়ে বেশি। যদি এটা ভিসকাস ফোর্স না হতো, যদি এটা আইডিয়াল ফ্লুইড হতো, তাহলে আমাদের ভেলোসিটি ডিস্ট্রিবিউশনটা এরকম প্যারাবোলিক না হয়ে কি হতো, সব জায়গায় সেম ওয়েতে হতো আইডিয়াল ইনভিসকাস ফ্লুইডের ক্ষেত্রে। তাহলে কিন্তু আইডিয়াল ইনভিসকাস ফ্লুইডটা আমাদের রিয়েলিটিতে পাওয়া সম্ভব না, সেহেতু আমাদের ল্যামিনার ফ্লো কন্ডিশনে এটা একটা প্যারাবোলিক কার্ভ এবং সেন্টারে বেশি, আর শিয়ার স্ট্রেসটা সেন্টারে কম, ইয়াতে বেশি। যেখানে শিয়ার স্ট্রেস বেশি সেখানে ইয়াটা সবচেয়ে কম। তো ইউম্যাক্স আমরা ইয়া করছিলাম, ইউম্যাক্স এর সাথে আবার ইউ এর একটা রিলেশনশিপ আমরা দেখাইছি, যে ইউম্যাক্স এর সাথে ইউ যদি আমরা ভাগ করে দিই, এটার সাথে এটাকে যদি ভাগ করে দিই, তাহলে আমরা এই ইকুয়েশনটা পাই। তারপর আমরা কিউ ইজ ইকুয়াল টু পাই বাই 2 ইউম্যাক্স আর স্কয়ার, সিমিলার ওয়েতে এরকম একটা ডেরিভেশন আছে, হ্যাঁ, যে কিউ ইজ ইকুয়াল টু পাই বাই 2 ইউম্যাক্স আর স্কয়ার। তো এই যে এই ইকুয়েশনটা তোমাদের বই থেকে একটু দেখে নিতে হবে। এর সাথে আসছে যে ইউ এভারেজটা কখন হয়, যখন হচ্ছে আমাদের কিউ বাই এ, মানে কিউ ইজ ইকুয়াল টু, তো আমরা এভি বলি, এই যে এভি আমরা বলে থাকি কিউ, এই ইউটা ভিটা কিন্তু এভারেজ ভেলোসিটি অফ দা পাইপ। এভারেজ ভেলোসিটি অফ দা পাইপ হলে আমার এখানে তোমার ইউ এভারেজ, এখান থেকে যদি আমরা মানটা বসাই দিই, তাহলে ইউ এভারেজ ইজ ইকুয়াল টু ইউ ম্যাক্স বাই 2 এটা আমরা পেয়ে থাকি। তো আমরা ল্যামিনার ফ্লোর ক্ষেত্রে বলতে পারি যে এভারেজ ভেলোসিটিটা ম্যাক্সিমাম ভেলোসিটির অর্ধেক। এরপরে আবার আমরা পড়ছিলাম যে এগেইন যে ইউ এভারেজ হচ্ছে ইউ ম্যাক্স বাই 2, তাহলে ইউ এভারেজের ক্ষেত্রে আমরা একটা আবার ইকুয়েশন ডিরাইভ করছিলাম, তাহলে ইউ ম্যাক্স ইউ এভারেজটা কত হবে, 1/8 মিউ ডিপি ডিএক্স আর স্কয়ার। এখান থেকে যদি আমি শুধু ডিপিটাকে আলাদা করে নিই, তাহলে এটা একটা আলাদা আমরা একটা ইকুয়েশন পাই। আর ডিপিটাকে আমরা বলতে পারি যে ডিফারেন্স অফ দ্য প্রেসার P1 মাইনাস P2। P1 মাইনাস P2 কে যদি আমি এখানে 8 মিউ এভারেজ এল এটা আর স্কয়ার দিই, এবং এই আর স্কয়ার কে যদি আমি ডি তে কনভার্ট করি, ডায়ামিটার অফ দ্য পাইপে যদি কনভার্ট করি, তাহলে এটা 32 হয়ে যায়। যদি ইউ এভারেজ কে আমি আবার কিউ দ্বারা প্রকাশ করি, তাহলে এই ইউ এভারেজের আবার এভি চলে আসবে, এভির বদলে আমরা আবার কিউ দ্বারা যদি রিপ্লেস করি ভেলোসিটিকে, তাহলে এ আর কিউ চলে আসবে, এ আর কিউ যদি আবার বসাই, তাহলে এটা 128 এই একটা আবার ইকুয়েশন ডিরাইভ করে। তাহলে প্রেসার ড্রপটা বা প্রেসার ডিফারেন্সটা আমরা এইভাবে বের করতে পারি, এটা আরেকটা ইকুয়েশন আর কি। প্লিজ চেক দ্য ডেরিভেশন অফ দ্য ইকুয়েশন 8 ফ্রম বুক। এগুলো সবই তোমরা একটা আরেকটার সাথে রিলেটেড, হ্যাঁ, তোমরা একটু হাতে ক্যালকুলেশন করলে দেখবা এটা আরেকটার সাথে চলে আসবে, কিন্তু এগুলো সবগুলোর বেসিক ইকুয়েশন কোনটা, ফার্স্ট ইকুয়েশন হচ্ছে আমার এইটা হচ্ছে তোমার বেস ইকুয়েশন, এই ইকুয়েশন 2টা হচ্ছে আমার বেস ইকুয়েশন, এইটা থেকেই কিন্তু আমরা বাকি সবই ডিরাইভ করতেছি। তো এখান থেকে আমরা ডিরাইভ করলাম এটা। আচ্ছা, রিলেটেড ম্যাথ শুড চেক ফ্রম দ্য বুকস, আমি ম্যাথ সম্পর্কে একটু পরে আলোচনা করতেছি। এখানে হেড লস ইজ ইকুয়াল টু আমরা ডার্সিস ল থেকে 4FL v স্কয়ার বাই 2s GD, এটা আমরা পড়ে আসছি, তোমাদের অ্যাডমিশন টেস্টে খুবই প্রশ্ন আসে এটা নিয়ে। তো অনেক ক্ষেত্রে এই এফ কে ফিকশনাল কোফিশিয়েন্ট বলা হয়, ছোট এফ কে, অনেক ক্ষেত্রে এটাকে ফিকশন ফ্যাক্টর বলা হয়। ফ্যাক্টর কোনটাকে কখন বলবো, ফিকশন ফ্যাক্টর যখন 4 ছোট এফ মিলে একটা বড় এফ লিখবো, তখন এটা হয়ে যায় হচ্ছে ফিকশন ফ্যাক্টর। তখন হেড লস ইজ ইকুয়াল টু HF ইজ ইকুয়াল টু, যদি আমরা বলি FL v স্কয়ার বাই 2s GD, তখন ওই এফটাকে আমরা বুঝবো হচ্ছে ফিকশন ফ্যাক্টর। আর ফ্রিকশন কোফিশিয়েন্ট যদি আমরা বলি, তাহলে আমরা 4F হচ্ছে ফ্রিকশন কোফিশিয়েন্ট। এটার ডেরিভেশন আমরা ক্লাসে
আগে পড়াইতাম, এখন আর পড়ায় না, যেহেতু এটা সম্পর্কে তোমরা পড়ে আসো। তো এই ফ্যাক্টর আর ফ্রিকশন কোফিশিয়েন্ট নিয়ে ছাত্রদের মধ্যে একটা কনফিউশন থাকে, সেই কনফিউশনটার জন্য আমার এখানে এটা বলা আর কি। ঠিক আছে, তো আমরা আগের একটা ইয়াতে দেখলাম, এইখানে আমরা পাইলাম যে p1 minus p2 32 mu u average l d square, এই ইকুয়েশনটা আবার আমরা এখানে লিখলাম। এটা ইজ ইকুয়াল টু ডেল p আমরা লিখতে পারি। এটাকে 32 মিউ, এটাকে যে ইকুয়েশন আমরা পাইছিলাম সেটা লিখলাম। এখন দেখো এখানে নেক্সট লাইনে দেখো হেড লস hf is equal to p1 by p2 by w, এটাও তোমরা ফার্স্ট পার্টে পড়ে আসছো। তাহলে p1 minus p2 is equal to omega hf, এই ওমেগার বদলে অনেক সময় আবার রো জি এইচএফ আসে। তো তোমাদের অনেক বইয়ে আমরা যেহেতু এখানে ওমেগা দিয়ে অনেক সময় ইয়াগুলো ডেরিভেশন গুলো করে থাকি, অনেক বইয়ে আবার রো জি দিয়ে ডেরিভেশন করা আছে। তাহলে তোমরা দেখা যাচ্ছে যে গার্গ ইয়া কি বলে না, রাজপুতের বই বা খুরমির বই বা অন্য কোন একটা বইয়ে ওমেগা দিয়ে সব ডেফিনিশন গুলো পড়ছো বা এই ইকুয়েশন গুলো পড়ছো, কিন্তু কোন একটা জায়গায় গিয়ে দেখলা যে রো জি দিয়ে ডেরিভেশন গুলো করা আছে। তাহলে রো জি দিয়ে ডেরিভেশন করা থাক আর ওমেগা দিয়ে ডেরিভেশন করা থাক, তুমি যদি এই জায়গাটুকু জানো তাহলে হচ্ছে তোমার আর সমস্যা হবে না। বা তুমি বললা যে কোন একটা অঙ্কে স্যার ওমেগা তো দেওয়া নাই, হ্যাঁ, তাহলে আমরা তখন চিন্তা করি যে অঙ্কে হয়তো ডেটা মিসিং আছে, কিন্তু আমার ডেনসিটি দেওয়া আছে আর গ্র্যাভিটি তো আমি জানি, সেক্ষেত্রে আমরা এইচএফ করতে পারি। তো এই ইকুয়েশন গুলো সবই একটা আরেকটার সাথে কোরিলেটেড এবং তোমাদের বেসিক ইকুয়েশনের সাথে থাকে। এই 4FL v স্কয়ার, এই hf is equal to 4FL v স্কয়ার, আর এই ইকুয়েশনটা এই p1 minus p2 এর ভ্যালু যদি এটা আমরা বসাই দিই, এই 4FL v স্কয়ার, এই দুটাকে যদি সিম্পলিফাই করি তাহলে ফ্রিকশনাল কোএফিশিয়েন্ট f is equal to 16 by re, এটা আমরা পাই। কোথা থেকে পাই? এই যে hf is equal to এটা বসালাম আর hf is equal to এটা, এই দুটাকে সমানভাবে বসাই দিয়ে p1 minus p2 এর ভ্যালুটা যদি এখান থেকে আমরা বসাই দিলে আমরা 16 by re একটা ইকুয়েশন পাই, ফ্রিকশনাল কোএফিশিয়েন্ট। তাহলে আমাদের অনেক সময় চ্যালেঞ্জ থাকে যে ফ্রিকশনাল কোএফিশিয়েন্টটা কত। তাহলে আমরা যদি রেনল্ড নাম্বার জানি এবং সেটা থেকে আমরা ফ্রিকশনাল কোএফিশিয়েন্টটা বের করতে পারি, তাহলে ফ্রিকশনাল কোএফিশিয়েন্টটা 16 বাই আরই, যদি এটা বড় এফ হয়, ফ্রিকশনাল ফ্যাক্টর হয়, তাহলে অবশ্যই এটা 4 দ্বারা চলে যাবে, তাহলে 64 বাই আরই হয়ে যাবে। এই 64 বাই আরই ফ্রিকশনাল ফ্যাক্টর হলো। তাহলে আমার যদি ফ্রিকশনাল হেড লস কোনো কারণে বের করতে বলে, আমাদের যদি রেনল্ড নাম্বার দেওয়া থাকে, তাহলে আমরা সহজেই এইখান থেকে আমরা হেড লসটা বের করে ফেলতে পারবো। যদি কিন্তু শর্ত থাকে যে এইখানে শর্ত হচ্ছে অনলি দিস 16 বাই আরই, এই কন্ডিশনটা আপ টু কোন পর্যন্ত ভ্যালিড? যতক্ষণ পর্যন্ত ফ্লোটা ল্যামিনার ফ্লো থাকবে। যতক্ষণ পর্যন্ত ফ্লোটা ল্যামিনার ফ্লো থাকবে ততক্ষণ পর্যন্তই আমার এই ফ্রিকশনাল কোএফিশিয়েন্ট 16 বাই আরইটা আমার ভ্যালিড থাকবে। ঠিক আছে, প্লিজ চেক দ্য ডেরিভেশন অফ দ্য ইকুয়েশন 11 বাই ইয়োরসেলফ। এগুলো তোমরা যদি খাতায় জাস্ট হচ্ছে ভেঙে ভেঙে পুট করো, তাহলে দেখবে ইকুয়েশন গুলো চলে আসছে। আমি মোস্ট অফ দ্য ইকুয়েশন, লিঙ্কিং ইকুয়েশন গুলো আমি দিয়ে দিয়েছি, কিন্তু প্রত্যেকটার আলাদা আলাদা হবে ডেরিভেশন আমি আর এই লেকচারে দিতে পারি নাই, এত লেখা বা এত পড়াও সম্ভব না আর কি। হ্যাঁ, আমি ক্লাসে বোর্ডে থাকলে হয়তো বা দু একটা ডেরিভেশন দেখাই দিতে পারতাম আর কি। তো এমনি কি তোমাদের সমস্যা হবে এই ইকুয়েশনগুলো লিংক আপ করতে? না স্যার, করতে পারবো। স্যার এগুলো করা যাবে স্যার, ইজি আছে। হ্যাঁ, আমার বিলিভ যে তোমরা এগুলো করতে পারবা, এগুলো করতে না পারার কোনো কারণ নেই। তো এখন আমি যদি এরকম একটা স্যার, হ্যালো স্যার বলেন। হ্যাঁ স্যার, এই ইকুয়েশন গুলোর ডেরিভেশন করা এটা আমাদের পরীক্ষার জন্য কতটা দরকারি স্যার? এটা পরীক্ষার আগে জিজ্ঞেস করুন। ওকে স্যার। we are not in a exam period, okay?
আমাদের এক্সাম আদৌ কবে হবে আমরা কেউ কিছুই জানি না। সো প্লিজ ট্রাই টু লার্ন সামথিং, যে এই জিনিসগুলো এত বলা হচ্ছে কি জন্য, যে তোমাদের ব্রেন স্টর্মিং এর জন্য, হ্যাঁ, যে তোমরা যেন একটা ইকুয়েশনের সাথে আরেকটা, তোমাদের কিন্তু ডেরিভেশন একটা ইকুয়েশনে আমি বেস ডেরিভেশন দেখাইছি, তাই না? তো ইউ শুড রিয়ালাইজ যে বেস ইকুয়েশন থেকেই সবগুলো ডিরাইভ করা যায়। তো বাকিগুলো শুধুমাত্র ক্যালকুলেশন, জাস্ট একটা ভ্যালুর জায়গায় আরেকটা ভ্যালু ইনপুট দিবা। আর বেস ইকুয়েশন যেটা ডেরিভেশন, সেটা তো আমি প্রথম এটাতেই তোমাদেরকে ডিটেল দেখাইছি, তাই না? আমার কথার ভাঁজ কি বোঝা গেছে? জি স্যার। কি বুঝছো শুনি? এই যে আমরা পরবর্তী যে ইকুয়েশন গুলো পাইছি, এগুলো তো ওই যে গত ক্লাসে আপনি যে ডেরিভেশনটা দেখাইছেন এইখান থেকেই পাইছি। তাহলে তোমাকে যেটাই তুমি ডিরাইভ করতে যাও, এই ইকুয়েশনটা তোমাকে ডিরাইভ করতেই হচ্ছে, তাই না? আর বাকিটুকু শুধু এক্সটেনশন অফ দিস ইকুয়েশন, বাকিটুকু পারবো স্যার? ইনশাআল্লাহ পারবো, অবশ্যই পারবো, না পারার কোনো কারণ। আসসালামু আলাইকুম। জি হ্যালো স্যার। জি। স্যার আপনি যদি আমাদেরকে ওই যে রাজপুতের যদি পিডিএফটা দিতেন তাহলে আমরা ডেরিভেশন গুলা ভালোভাবে নোট করে করতে পারতাম। রাজপুতের বইও কিন্তু সব ডেরিভেশন নাই, এগুলো সবগুলো নাই আর কি। কিছু জিনিস তোমাদেরকে নিজেদেরকে মানে করে দেখতে হবে আর কি, হ্যাঁ, যে মিলে কিনা। তোমাদের অঙ্কের মধ্যে দেওয়া আছে, তারপরে রাজপুতের পিডিএফ ফাইলটা আমি পাই কিনা একটু দেখি আর কি। তোমাদেরকে কেউ দিয়েছে? ম্যাডাম কি দিয়েছে? স্যার ম্যাডাম তো একটা রাজপুতের বই আমাদেরকে ইএলপি তে আপলোড দিচ্ছে এটার মধ্যে নাই তো? স্যার। ওইখান স্যার ওই বইটা থেকে তো স্যার আমরা এগুলো পাবো, তাই না? হ্যাঁ, ওই বইটা, এটা চ্যাপ্টার হচ্ছে তোমার, আমি বলি ল্যামিনার ফ্লো, চ্যাপ্টারের নামই ল্যামিনার ফ্লো। স্যার ম্যাডাম যে বইটা জি দিয়েছে স্যার। ওই ওই বই বই শুধু আপনি ম্যাডামের যেগুলো পার্টটাই আছে। পড়াচ্ছেন সেগুলো নাই। চ্যাপ্টার 10 আছে কিনা একটু দেখো তো। তো ওই মানে বইয়ে ব্যাপার হচ্ছে পেজগুলো মানে নেই। ব্যাপার হচ্ছে ওখানে শেষের পেজগুলো আসে না। ওখানে শুধু ম্যাডাম যতটুকু করেছে ওই ম্যাডামের পার্টটাই আছে, আর শুধু হচ্ছে ডাইমেনশনাল আছে, আর কিছু নাই। ও, আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে এটা রাজপুতের বই তো পিডিএফ পাওয়া যায় কিনা আমি তাই জানি না আর কি, তবে পিডিএফ যদি পাওয়া যায়, জেড লাইব্রেরিতে গেলে পাবা সবাই। তুমি পাবা? কে বললা কোন লাইব্রেরি থেকে পাবা? জেড লাইব্রেরি এটা হচ্ছে আপনার ওই অনলাইন। তুমি ডাউনলোড করতে পারবা? জি স্যার। আচ্ছা, তুমি ডাউনলোড করে আমাদের সবার জন্য উপকার করো, আমাকে সহ সবাইকে। স্যারকে মেইল দিব না। তাহলে তোমার নাম কি? নওয়াজ রশিদ। ইউসুফ। ইউসুফ, তাহলে আমাদের সবাইকে। নওয়াজ রশিদ। হ্যাঁ, নওয়াজ রশিদ। নওয়াজ রশিদ, তাহলে ও জি স্যার। আমাদেরকে সব এই বইটা শেয়ার করবে। ওকে স্যার ওইটার আমি একটা পিডিএফ ডাউনলোড করছিলাম, অলরেডি আছে মানে আমার কাছে, খুঁজে দেখতে হবে। আচ্ছা, তাহলে তোমাদের অনেকের হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, এখন আমরা যদি আমি ডিরেক্ট অঙ্ক দেখাচ্ছি না, আমি একটু অঙ্ক নিয়ে ডিসকাস করতেছি। সিমিলার, জাস্ট আমাদের ইকুয়েশন গুলো যা আছে সেটার উপরে বেস করে, যদি একটা অঙ্কে তোমার একটা পাইপের ডায়ামিটার দেওয়া থাকে, একটা নির্দিষ্ট লেন্থের প্রেসার ড্রপ যদি দেওয়া থাকে বা প্রেসারের ডিফারেন্স যদি দেওয়া থাকে, তাহলে আমরা এই পাইপের সেন্টার থেকে যে কোনো দূরত্বে আমরা ভেলোসিটি বের করতে পারবো কিনা? ইয়েস স্যার, উই ক্যান। তাহলে এইখানে আমাদের প্রেসার ড্রপটা দেওয়া আছে, হ্যাঁ, যে কোনো ডিস্টেন্সের প্রেসার ড্রপটা দেওয়া আছে। যদি প্রেসার গ্রেডিয়েন্ট বলে তাহলে কি হবে? এই দুইটা মিলে হবে। আর শুধু যদি প্রেসার ডিফারেন্স হলে তাহলে ডেল পিটাই হচ্ছে প্রেসার ডিফারেন্স, আর যতটুকু লেন্থে তোমার এই প্রেসার ডিফারেন্সটা ঘটে সেইটা হচ্ছে ডেল এক্স, তাই না? আর মিউ তো তোমার ভিসকোসিটি অফ দা পাইপ পাবা, আর আর তো হচ্ছে তুমি ডায়ামিটার থেকে আর এর ভ্যালুটা বের করতে পারবা। আর ছোট আর আমরা বলতেছি সেন্টার থেকে যে কোনো ডিস্টেন্স, তাই না? তাহলে শুধু যদি বলা হয় যে এই পাইপের ডিস্টেন্স, একটু ভালো করে শোনো, যদি বলা হয় যে এই পাইপের ডিস্টেন্স হচ্ছে 200 মিটার, তাহলে বড় আর কত হবে?
স্যার 100 বলো মিটার। তাহলে স্যার 100 মিটার। 100 মিটার হবে, জি স্যার। 100 হবে। 100 হবে, স্যার। আচ্ছা, ইউনিট বাদ দিলাম, জি হ্যাঁ। স্যার। এটা ধরো হচ্ছে 100 হবে। তাহলে যদি বলা হয় যে সেন্টার থেকে 50, 25, 50, 75 এবং 100 এই পয়েন্টে তুমি হচ্ছে ভেলোসিটি কত হয় এটা বের করো। স্মল আর এর জায়গায় এই ভ্যালুগুলো ব্যবহার করে এই যে 2 নাম্বার ইকুয়েশনে বসিয়ে দিতে বের করা যায়। 2 নাম্বার ইকুয়েশনে এটা বসায় দিলেই পারবা, এবং তাহলে সেন্টার থেকে উপরের দিকেও যাওয়া হবে, নিচের দিকেও তা হবে। এবং এখানে দুইটা সহজ ক্যালকুলেশন দেখো, তুমি সেন্টারে তো ম্যাক্সিমামটা পাচ্ছ, আর 100 থেকে কিন্তু 0ই হবে, তাই না? এটার Yes, sir. ক্যালকুলেশন করে দেখানোর দরকার নাই। মাঝখানে দুইটা পয়েন্ট 25, 75, 25, 50 আর 75 এই তিনটা পয়েন্ট দিলেই কিন্তু তুমি এটা পাবা। যখন এই ভ্যালুটা পেয়ে যাবা তখন এই গ্রাফটা শো করতে পারবা না? ইয়েস স্যার। এবং সিমিলার ওয়েতে তোমাকে যদি বলা হয় এই সেম পয়েন্ট গুলাতেই শিয়ার স্ট্রেসটা বের করো। ইয়েস স্যার। শিয়ার স্ট্রেসের ইকুয়েশনটা কি আমাদের? শিয়ার স্ট্রেসের ইকুয়েশনটা হচ্ছে এইটা। তাহলে আর এর বদলে আবার কি বসাবা? 25, 50, 75, 100 এগুলো সব আবার বসাই দিলা। তাহলে এই শিয়ার স্ট্রেসের ডায়াগ্রামটা আঁকাইতে পারবে না? জি স্যার, পাওয়া যাবে। তো এই কন্ডিশনটা কখন ভ্যালিড, মানে এই ইকুয়েশনটা বা এই কন্ডিশনটা কখন ভ্যালিড, এই ইকুয়েশন তুমি কখন ইউজ করতে পারবা? যখন ভিসকোসিটি থাকবে সারফেসের সাপেক্ষে ওই লিকুইডের একটা ভিসকোসিটি না, থাকবে। বলো না আরেকটু। এই ইকুয়েশনটা ভ্যালিড কিসের ক্ষেত্রে? বিভিন্ন ধরনের ল্যামিনার ফ্লো এর ক্ষেত্রে হবে স্যার। ক্ষেত্রে। তাহলে অঙ্ক তোমাকে স্টার্ট করার আগে ইউ হ্যাভ টু প্রুভ দ্যাট দিস ইজ ল্যামিনার ফ্লো। তাহলে তুমি কিভাবে ল্যামিনার ফ্লো প্রুভ করবা? রিনোল্ড নাম্বার চেক দিতে তাহলে স্যার আমাদের রিনোল্ড নাম্বারটা আগে বের করতে হবে। আমাদের হ্যাঁ, গেছে এবার গাড়ি। হ্যাঁ বলো। আমরা রিনোল্ড নাম্বার চেক করতে। তাহলে আমাদের একটা টুলস হচ্ছে নন ডাইমেনশনাল রেনল্ড নাম্বার। আর ইজ ইকুয়াল টু কি? রো ভি ডি বাই রো ভি ডি মিউ বাই স্যার, কিউ, মিউ। মিউ। তাহলে আমাদের মিউ জানা আছে, রো জানা আছে, ডি জানা আছে, কিন্তু ভি যেটা সেটা তো ভি এভারেজ আমাদের জানা নাই। রেনল্ড নাম্বারের যে ভি সেটা তো ভি এভারেজটা আমাদের জানা নাই। তাহলে ভি এভারেজ আবার আমি বের করব কোথা থেকে? ভি এভারেজ আমাকে বের করতে হবে ভি এভারেজ ইজ ইকুয়াল টু ইউ ম্যাক্স বাই 2। তাহলে তোমাকে ইউ ম্যাক্স আবার তুমি বের করবা কোথা থেকে? ইউ ম্যাক্স ইজ ইকুয়াল টু 1/4 মিউ ডেল পি ডেল এক্স আর স্কয়ার। তাহলে এই ইউ ম্যাক্স বের করলা, ইউ ম্যাক্স বের করতে পারছো, ইউ ম্যাক্স বাই 2 করে যদি দাও তাহলে হচ্ছে তোমার কি হবে? ইউ এভারেজ পাবা। ইউ এভারেজ থেকে তখন রেনল্ড নাম্বার বের করবা। রেনল্ড নাম্বার বের করলে তখন তুমি দেখবা যে এটা উইদিন 2000 বা ক্লোজ টু 2000 আছে কিনা, তাহলেই তোমার অঙ্ক ওইখানে তোমার যে ভেলোসিটি ডায়াগ্রাম বা তোমার শেয়ার স্ট্রেস ডায়াগ্রাম যেটা তুমি আঁকাচ্ছ সেটার ভ্যালিডিটি শো করে। এখন প্রথমে যদি তোমার অ্যাভারেজ ভেলোসিটি দেওয়া থাকে তাহলে তো তোমার জন্য ইজি, আর যদি প্রথমেই অ্যাভারেজ ভেলোসিটি না দেওয়া থাকে তাহলে তোমাকে ইউ ম্যাক্স বের করে ইউ অ্যাভারেজ বের করে তারপরে রেনল্ড নাম্বারটা তোমাকে বের করে দেখতে হবে ইজ ইট ল্যামিনার ফ্লো অর ইজ ইট টার্বুলেন্ট ফ্লো। যদি ল্যামিনার ফ্লো হয় তাহলে ল্যামিনার ফ্লোর জন্য তুমি এই ইকুয়েশন ব্যবহার করে বিভিন্ন পয়েন্টের তুমি ভেলোসিটি এবং শিয়ার স্ট্রেস বের করতে পারবা। আমার এই কথাটা কি বোঝা যাচ্ছে? জি স্যার, বোঝা যাচ্ছে। হ্যাঁ স্যার এখানে ইউ ম্যাক্স এর যে স্যার ইকুয়েশনটা আছে স্যার, সেটা ইউজ করার ক্ষেত্রে আমাদের কি স্যার জানতে হবে না যেটা ল্যামিনার বা টার্বুলেন্ট ফ্লো? ইউম্যাক্স এর ক্ষেত্রে তোমাকে অবশ্যই জানতে হবে, কিন্তু ইউম্যাক্স এর যে যদি দেখো যে ইউম্যাক্স থেকে রেনল্ড নাম্বার বের করে তুমি হচ্ছে তোমাকে তো একটা ফার্স্ট ট্রায়াল দিতেই হবে, তাই না? তোমার যদি রেনল্ড নাম্বার তুমি সরাসরি না থাকে তাহলে তোমাকে তো ফার্স্ট ট্রায়াল একটা ইকুয়েশনের উপরে বেস করে তোমাকে রেনল্ড নাম্বার দিতেই হবে, মানে বের করতে হবে।
আবার আরেকটা জিনিস, যদি তোমার ডিসচার্জ দেয়া থাকে পাইপের মধ্যে আর পাইপের এরিয়া তুমি জানো, তাহলে ডিসচার্জ দেয়া থাকলেও কিন্তু তুমি অ্যাভারেজ ভেলোসিটিটা পেয়ে যাচ্ছ। তাহলে তোমার অঙ্কে কিছু একটা দেওয়া থাকবে যেটা দিয়ে তুমি অ্যাভারেজ ভেলোসিটি বের করতে পারবা, সেখান থেকে তুমি রেনল্ড নাম্বারটা বের করতে পারবা। জি স্যার। ঠিক আছে? জি স্যার। এখন ধরো রেনল্ড নাম্বার বের করতে পারলা, ইউ বের করতে পারলা, ইউ ম্যাক্স বের করতে পারলা। এখন যদি তোমাকে অঙ্কে বলে যে অ্যাভারেজ ভেলোসিটিটা এই পাইপের কোন পয়েন্টে মানে আসবে, তাহলে তুমি এই ইকুয়েশনটাকে চিন্তা করে বের করতে পারবা? এই 4 নাম্বার ইকুয়েশন ইয়েস স্যার, বের করে দেবে। কিভাবে বলো? তাহলে তুমি স্মলারটা বের করতে হ্যাঁ, হবে। ইউ এর মানটা তুমি কি জানো? ওই ইউ এভারেজ ওইটা বসিয়ে দেবো, ইউ এর জায়গায় ইউ এভারেজ বসিয়ে কেন ইউ এর জায়গায় ইউ এভারেজ বসাবো? কারণ আমরা দেখতে চাই যে এই ভেলোসিটিটা কোন ডিসটেন্সে আছে। না, তাহলে তোমাকে ইউ এভারেজ এর জায়গায় ইউ ম্যাক্স বাই 2, তাই না? তাহলে ইউ ম্যাক্স এর যে ভ্যালু এই ইকুয়েশনটা, স্যার 2 নাম্বার ইকুয়েশনটা আমি বারবার যাই, এই জায়গাটা একটু কনফিউশন হচ্ছে। কই 2 নাম্বার ইকুয়েশন? হ্যাঁ, আরেকটু পরে স্যার। হ্যাঁ, 2 নাম্বার ইকুয়েশনে এইখানে ইউ এর জায়গায় ইউ এখানে এভারেজ, ইউ এর জায়গায় আমরা ওই ইউ ম্যাক্স ইউ এভারেজ, ইউ এভারেজ ইউ এভারেজ তুমি যদি এখানে যদি বসায় দাও ইউ এভারেজ এর ভ্যালুটা, সেখান থেকে তুমি আর এর ভ্যালুটা বের করতে পারো। জি স্যার, এটাই বলছি। আবার তুমি এই ইউ এভারেজ বসাও, ইউ এভারেজ এর ভ্যালুটা যদি তুমি এখানে পুট করো, এই জায়গায় যদি ইউ এভারেজ এর ভ্যালুটা পুট করো, তাহলে তুমি এটা বের করতে পারো। স্যার এখানে তো স্মল আর নেই কোথাও, এখান থেকে কিভাবে বের হবে? ও এখানে তো না, সরি, হ্যাঁ এখান থেকে বের করতে পারবা না। ওইখানে ইউ এভারেজ এর মান, এখান থেকে ইউ এভারেজ এর মানটা বের করে ওইখানে তোমার ওই নাম্বার 2 ইকুয়েশন, নাম্বার 2 ইকুয়েশন থেকে, হ্যাঁ থ্যাংক ইউ, নাম্বার 2 ইকুয়েশন থেকে তুমি এটা বের করতে পারবে। ভেরি মাচ থ্যাংক ইউ তোমাকে, হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ যে কনসেন্ট্রেটলি আছো। স্যার আমরা এই এতক্ষণ যে ইকুয়েশনগুলো দেখলাম এগুলা কি শুধু ল্যামিনার ফ্লোর ক্ষেত্রে? এইজন্য আমরা একটা লাস্ট কথা লিখছি, all equation are valid for only laminar flow condition in a circular pipe. পাইপটা আবার কি হতে হবে? সার্কুলার হতে হবে। সার্কুলার হতে হবে। স্যার পাইপ যদি স্যার সার্কুলার না হয় তাহলে স্যার এই ইকুয়েশনগুলো আমরা ইউজ করতে পারবো না। ইউজ করতে পারবো না, মানে যে ডি এর বদলে তোমার অন্য কিছু চলে আসবে। সার্কুলার না হলে তো ডি আর এগুলোই তো পাবো। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা একটা প্লেটের উপর দিয়ে, একটা রেক্ট্যাঙ্গুলার প্লেট উপর একটা ফ্লো হয়, আমরা কি বলে না, প্লেটের উপর দিয়ে আমাদের একটা ফ্লো হয়, আমরা প্রুফ করি, ওইটাও এক ধরনের ফ্লো, ওইটাও আমরা ইকুয়েশন ডিরাইভ করি যে একটা রেক্ট্যাঙ্গুলার সারফেসের উপর দিয়ে যদি, মানে এটা তো সার্কুলার পাইপ, আর ওটা যদি একটা রেক্ট্যাঙ্গুলার ফ্ল্যাট পাইপ হয়, সেটার উপর দিয়ে পাইপ না তো একটা সারফেস হয়, তার উপর দিয়ে যদি ফ্লুইড ফ্লো করলে এই ভেলোসিটি বা এটার মানে মানটা কিরকম হয় সেটা আমরা একটা ডেরিভেশন করি। তো আমরা আগে অনলাইনে, আমি যতটুকু তোমাদের জন্য প্ল্যান করছি, যে আগে একদম এই কোর্সের একদম যেটা না হলেই না সেইটুকুটা আগে আমি শেষ করব, ঠিক আছে? তারপরে যদি আমরা, তো এখন তুমি আসো এই ইকুয়েশনের ক্ষেত্রে আসো, এই ইকুয়েশনের ক্ষেত্রেও যদি তোমাকে বলা হয় যে তুমি প্রেসার ড্রপটা বা প্রেসার ডিফারেন্সটা বের করো দুইটা পয়েন্টের, তাহলে তুমি এই ইকুয়েশন থেকে ইউ এভারেজ তুমি বের করতে পারলা। ইউ এভারেজ তুমি যদি দেওয়া থাকে বা কিউ দেওয়া থাকে, হোয়াটএভার, তুমি যদি ইউ এভারেজ বের করতে পারো, লেন্থ অফ দা এই দুইটা পয়েন্টের মধ্যে এল বের করতে পারো, মিউ ডি বের করতে পারো, তাহলে তুমি প্রেসার ডিফারেন্সটা বের করে ফেলতে পারবা। আরেকটা যদি তোমাকে, যদি রেনল্ড নাম্বার তোমার দেওয়া থাকে, যদি হেড লস দিয়ে কোনো অঙ্ক থাকে যে হেড লস দেওয়া আছে, তাহলে হেড লস থেকেও যে ভিটা, সেই ভিটাও কিন্তু অ্যাভারেজ ভেলোসিটি, তাই না? তাহলে তোমার যদি হেড লস দেওয়া থাকে, তাহলে হেড লস থেকেও কিন্তু তুমি অ্যাভারেজ ভেলোসিটি বের করে ওই অঙ্কে
চলে যেতে পারবা সরাসরি। ওকে, এভারেজ ভেলোসিটি করলে ইউ ম্যাক্স তাহলে ক্যালকুলেশন করতেছি, তাহলে ইউ রেডিয়াস তোমার ভেলোসিটি গ্রেডিয়েন্ট, এই প্রেসার গ্রেডিয়েন্টটা বের করতে পারবা। তো এরকম ভাবে তোমার বিভিন্ন ডেটা, কোনো একটা ডেটা দেওয়া থাকতে পারে, কোনো একটা ডেটা নাও দেওয়া থাকতে পারে। তো সেই রকম ভাবে তোমাকে চিন্তা করতে হবে। যদি শুধু ফ্রিকশন কোফিশিয়েন্ট দেওয়া থাকে তাহলে তো তুমি সরাসরি রেনল্ড নাম্বার পেয়ে যাবে। তাই যদি ফ্রিকশন কোফিশিয়েন্ট দেওয়া থাকে 16/R দিয়ে যাবা, রেনল্ড পেয়ে যাবে। যদি রেনল্ড পেয়ে যাও তাহলে তো তুমি বাকি ভিডি সেটাকে করতে পারবে। অঙ্কগুলো এইভাবেই মিক্স আপ করে দেয়া থাকে। একটা জিনিস বের করতে হয় এই বিভিন্ন ইকুয়েশন গুলো দিয়ে কেমন হয়। তোমার দেখাবো মানে আমি বললাম যে বেসিক জিনিসগুলো আমি শেষ করে ফেলার পরে আমি দেখাবো। তো এটার উপরে আমি একটা অঙ্ক দেখাবো। আসলে একটা অঙ্ক ফ্লোর ক্ষেত্রে আমরা বলছি যে র্যান্ডম, ইরেগুলার এন্ড হ্যাপাজার্ড মুভমেন্ট অফ দ্য ফ্লুইড পার্টিকেল। তোমরা কি স্লাইড আসতেছে? আমরা বলছি যে ফ্লোরটা কি, এটা হচ্ছে রেগুলার মানে হ্যাপাজার্ড মুভমেন্ট অফ পার্টিকেল ইন, তার মানে কন্টিনিউয়াসলি, র্যান্ডমলি, ইরেগুলারলি আমাদের ইয়াগুলো, ফ্লুইড পার্টিকেল গুলো একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে মুভ করে। এটাকে আমরা টার্বুলেন্ট ফ্লো বলি। র্যান্ডম ওরিয়েন্টেশন, fluctuation of the fluid particle gives rise to the area stress called Reynolds magnitude between adjacent layer. আমরা বলতে যে র্যান্ডম ফ্লাকচুয়েশনের জন্য স্ট্রেস বলি, এটা ডিউ এই যে রেনল্ডস পরিমাণ আমি আগে একটা ফিগার তোমাদেরকে দেখাইছিলাম যেটা ল্যামিনার ফ্লো। এটা টার্বুলেন্ট ফ্লো। টার্বুলেন্ট ফ্লোতে পাইছি। আর আমাদের অ্যাডিশনাল যে স্ট্রেস, সেমি এম্পিরিক্যাল ফর্মুলা বাই যে এম্পিরিক্যাল মানে কি স্যার? যেটা আমরা পরীক্ষা লব্ধমান বা যেটার কোনো বেসিক ইকুয়েশন আমাদের জানা নাই। এরকম একটা এম্পিরিক্যাল ফর্মুলা এই ভদ্রলোক দিয়েছেন। উনি বলতেছেন যে যে অ্যাডিশনাল শিয়ার স্ট্রেস তৈরি হয়, যে ইউ বার হচ্ছে টেম্পোরাল মিন ভেলোসিটি। টেম্পোরাল মিন ভেলোসিটিটাকে কিভাবে বের করা হয়, যে একটা নির্দিষ্ট পয়েন্টে একটা নির্দিষ্ট সময়ে, ধরো 0 থেকে 1 ঘন্টা সময়ে একটা পয়েন্টে তোমার ভেলোসিটি মেজার করা হয়। সেই ভেলোসিটি মেজার করে সেটাকে যদি টোটালটাকে সামেশন করা হয়, সেই টোটাল সামেশনটাকে আমরা বলতেছি টেম্পোরাল ভেলোসিটি অফ দ্যাট পয়েন্ট। তার মানে বুঝতে পারছো যে হয়তোবা এই ইয়ার ক্ষেত্রে, টার্বুলেন্ট ফ্লোর ক্ষেত্রে কোনো একটা জায়গায়
নির্দিষ্ট পরিমাণ করে আমরা কাজ করি। টোটাল শেয়ার স্ট্রেসটা এখানে ডেভেলপ করে হচ্ছে টাউ ইজ ইকুয়াল টু মিউ, এটা হচ্ছে তোমার ভিসকোসিটি, এটা তোমার থাকবেই, প্লাস এটা হচ্ছে তোমার এডি ভিসকোসিটি। স্যার এখানে ক্যাপিটাল টি দ্বারা কি বোঝাচ্ছে? টাইম। স্যার ক্যাপিটাল টি দ্বারা কি বোঝাচ্ছে এখানে? ওকে স্যার। মানে 0 টু টি মানে কি, একটা 0 সময় থেকে যে কোনো সময় পর্যন্ত তুমি ওই পাইপের মধ্যে কোনো একটা পয়েন্টে তুমি সামেশন, সেই সামেশন হচ্ছে টেম্পোরাল ভেলোসিটি। ওকে, এখন Parnell's mixing theory and Reynolds theory of the turbulent shear stress. টোটাল shear stress আমরা বললাম যে মিউ, এটা হচ্ছে তোমার ভিসকাসের জন্য, আর এটা হচ্ছে তোমার কিসের জন্য? এটা হচ্ছে ইডিস এর জন্য। এটা হচ্ছে এডিস এর জন্য। কিন্তু ইডিস এর জন্য আগে আমরা বললাম ইটা নেক্সট পিএল স্কয়ার। এই এল কে আমরা বলতেছি হচ্ছে মিক্সিং লেন্থ। এই মিক্সিং লেন্থের ডেফিনিশনটা কি দিয়েছে? পান্ডেলস নামের একজন ভদ্রলোক, সে আবার একটা ইয়া দিয়েছে, Parnell's is defined as the average lateral distance through which a small mass of fluid particle would move from one layer to other adjacent layer before acquiring the velocity of the new layer. তার মানে এটা যদি আমি একটু চেষ্টা করি, তাহলে এই ফিগারে যদি আসি, তাহলে এই সাপোজ এই যে মানে ফ্লুইড পার্টিকেলটা এখানে যদি অ্যারো দিয়ে যদি এটা চিন্তা করি, তাহলে এই অ্যারো ফ্লুইড পার্টিকেলটা ল্যাটারালি যতটুকু ডিস্টেন্স পার করে এই যে তোমার নেক্সট লেয়ারের যে ফ্লুইড, সেখানে মিক্স আপ হওয়ার আগে যে ল্যাটারাল ডিস্টেন্সটা সে অতিক্রম করে, এবং কখন পর্যন্ত এই নতুন লেয়ারের ভেলোসিটি রিচ করার আগে পর্যন্ত এই ফ্লুইড পার্টিকেলটা যতটুকু ল্যাটারাল ডিস্টেন্স ট্রাভেল করবে, সেই ল্যাটারাল ডিস্টেন্সটাকে আমরা বলতেছি মিক্সিং লেন্থ। ইজ ইট ক্লিয়ার? স্যার আসলে নেটের কারণে ডিসকানেক্ট হয়ে গেছিল। স্যার আরেকটু ক্লিয়ার করলে। আচ্ছা, এইটা ধরো একটা ফ্লুইড পার্টিকেল, হ্যাঁ, এটা একটা ফ্লুইড পার্টিকেল, অ্যারোটা ধরে নাও একটা ফ্লুইড পার্টিকেল, ঠিক আছে? আর এইটা একটা লেয়ার, নিচেরটা একটা লেয়ার, আর উপরেরটা একটা লেয়ার। তাহলে এই অ্যারো ফ্লুইড পার্টিকেলটা যতটুকু হরিজন্টাল বা ল্যাটারাল ডিস্টেন্স যতটুকু পার হয়ে আসার পরে এই সেকেন্ড লেয়ারে, পরের লেয়ারের ফ্লুইড পার্টিকেলের সাথে মিক্স আপ হবে, যতক্ষণ পর্যন্ত এই লেয়ারের ভেলোসিটিটাকে রিচ করবে। এই ভেলোসিটিটা রিচ করার আগে সে যতটুকু ডিস্টেন্স এখান থেকে ল্যাটারালি যতটুকু ডিস্টেন্স ট্রাভেল করবে, সেই ট্রাভেল বুঝা গেছে? জি স্যার। আমি দুইবার ডিসকানেক্ট হয়ে গেছিলাম, যদি এই জায়গাটা। জি স্যার, বোঝা গেছে স্যার। আরেকবার একটু বলি, আপনারা একটু ডেফিনিশন দেয়া থেকে, মিক্সিং লেন্থ is defined as the average lateral distance, মানে একটা lateral distance through which a small mass of fluid particle, একটা small mass would move from one layer to other layer, একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে আসবে adjacent layer for acquiring the velocity of the new layer. সেকেন্ড যে লেয়ারে আসবে সেটার ভেলোসিটিতে রিচ করার আগে যে পরিমাণ লেন্থ সে অতিক্রম করবে সেটাকে আমরা বলবো মিক্সিং লেন্থ। ওকে, জি স্যার। আচ্ছা, তাহলে রো ইজ ইকুয়াল টু ডেনসিটি, তাহলে ইটার বদলে আমি এখানে পান্ডেলস এর ইয়া অনুসারে বলতেছি টোটাল শিয়ার স্ট্রেস ইজ ইকুয়াল টু রো এল ইজ ডিইউ বাই ডিওয়াই। কিন্তু এই ইডি ভিসিটির ইডি শিয়ার স্ট্রেসের জায়গায় আমাদের ভিসকাস শিয়ার স্ট্রেসটা খুবই নেগলিজেবল, তাই আমরা টার্বুলেন্ট ফ্লোর ক্ষেত্রে ভিসকাস শিয়ারটাকে নেগলেক্ট করতে পারি। তাহলে টার্বুলেন্ট ইয়ার ক্ষেত্রে শুধু কোন শিয়ার স্ট্রেসটা থাকতেছে?
ইডি শেয়ার স্ট্রেসটা থাকতেছে। হ্যালো, বলো, আছি তো আমরা। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। না, এই যে কে ডাকতেছে, নয়ন কে না কাকে? ভিসকোসিটির ক্ষেত্রে আর টার্ন ফ্লোর ক্ষেত্রে আমাদের ভিসকোসিটিটা ইডি শেয়ার স্ট্রেস, ইডি ভিসকোসিটির জন্য শেয়ার স্ট্রেস ডেভেলপ করে, সেটা ডোমিনেটিং। ডিসকানেক্ট হয়ে গেছিলাম এই জায়গাটা দিয়ে বুঝতে পারলাম যে ওই উপরে ইকুয়েশনটা আসলো কোথা থেকে। The total shear stress tau equal to the mu du by dy plus PL square du by dy এর হোল তুমি কি স্কয়ার। মাঝে অফ ছিল? এই ইকুয়েশনটা স্যার ডিসকানেক্ট হয়ে গেছে। তো এটা আমরা বলতেছি যে টার্বুলেন্ট ফ্লোর ক্ষেত্রে আমাদের ভিসকাস যে শেয়ার স্ট্রেস, সেটার বাইরেও একটা শেয়ার স্ট্রেস ডেভেলপ করে, সেটা হচ্ছে ইডি ভিসকোসিটির জন্য, সেটাকে আমরা রেনল্ড স্ট্রেসও বলে থাকি। যার কারণে টার্বুলেন্ট ফ্লোর ক্ষেত্রে শুধুমাত্র ভিসকাস শেয়ার স্ট্রেসটাই থাকে না, এর সাথে একটা নতুন শেয়ার স্ট্রেস যোগ হয়, এটা ডিউ টু দ্য ইডি বাই ডিওয়াই। শেয়ার এই ডিওয়াইটা কি? shear stress for the turbulent flow, ED viscosity. The total shear stress is equal to, এটা হচ্ছে আমাদের viscous shear stress, আর এটা হচ্ছে আমাদের ED shear stress. shear stress এর জায়গায় আবার রো এল স্কয়ারটা দিয়ে দিচ্ছি, এই ইটার জায়গায় রো এল স্কয়ার দিচ্ছি। এটা আবার কে বলতেছে? পান্ডিলস বলতেছে। যাওয়ার আগে পর্যন্ত একটা পার্টিকেল যে পরিমাণ ডিসটেন্স অতিক্রম করে, সেটাকে আমরা পান্ডেলস মিক্সিং লেন্থ বলে থাকি। সেই লেন্থটা হচ্ছে এল আর রো। তাহলে এইটা টোটালটা এটা থাকে। এখন আমাদের যেহেতু ইয়ার মধ্যে টার্বুলেন্ট ফ্লোর ক্ষেত্রে ইডি ভিসকোসিটিটাই আমাদের ডোমিনেটিং ফ্যাক্টর, এবং এটার ভ্যালুটা খুবই কম। ভিসকাস শেয়ার স্ট্রেসের ভ্যালুটা কম্পেয়ার টু দ্য ইডি ভিসকোসিটি এটা কম, সেজন্য এটাকে আমরা নেগলেক্ট করতে পারি। শুধুমাত্র এই ভিসকোসিটিটা কোথায় একটু থাকতে পারে? আমার একদম বাউন্ডারির কাছাকাছি কিছু এটা থাকতে পারে, বাট বাউন্ডারির পরে এটার আর কোনো ভ্যালিডিটি থাকে না। এই জন্য আমরা টোটাল শেয়ার স্ট্রেস টাউ ইজ ইকুয়াল টু শুধু ইডি ভিসকোসিটি। স্যার du by dy এর উপর হোল স্কয়ার আসবে। এই যে আমি এখানে বলতেছি যে du by dy হোল স্কয়ার, তাহলে হবে না এটা। ওইদিকে তো কোনো স্কয়ার নাই। হোল স্কয়ার হবে না। আমি এটা তো যে ইয়া ইকুয়েশন, এম্পিরিক্যাল ইকুয়েশন, আমি একটু দেখি। হোল স্কয়ার আসবে যখন হচ্ছে তোমার এই যে ইটার বদলে যখন আমি ইটাকে চেঞ্জ করব, স্যার এর আগের ইকুয়েশনটাতে ইউ বার ছিল, কিন্তু এখানে এসে স্যার শুধু ডিইউ। এখানেও ইউ বারই হবে। এখানে ইউ বলতে বোঝানো হয়েছে, ওখানে টেম্পোরালটা দেখানো হয়েছে যে ইউ বারটা কেন দেখানো হয়েছে, যে তোমাকে এই ইউ কে ক্যালকুলেট করার তোমার ওয়ে হচ্ছে ওই টেম্পোরাল মিন ভেলোসিটি হিসেবেই তোমাকে এটা আনতে হবে। আর এইখানে হচ্ছে তোমার
আর রো এল স্কয়ারের এটার বদলে যে রো এল স্কয়ার যেটা আমরা বসাইছি সেই রো এল স্কয়ারের বদলে প্রমাণে দেখাবো, হ্যাঁ, যার কারণে এখানে একটা স্কয়ার চলে আসছে। ঠিক আছে, হ্যাঁ, এখানে আমরা শেষ করব। আমরা নেক্সট দিন